আসসালামু আলাইকুম। বিশ্ব সম্প্রদায়ের মধ্যস্থতায় ১০ই অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি আজ ১১তম দিনে পৌঁছেছে। যুদ্ধবিরতির চুক্তি শর্ত অনুযায়ী কথা ছিল, যুদ্ধবিরতির চলাকালীন সময় হামাস এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনী সংযত থাকবে এবং একে অপরের ওপর হামলা পরিচালনা করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবে। যদিও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ আইডিএফ এর সেনা সদস্যদের ফিরিয়ে নিয়েছে ইসরায়েল, তবে গাজা উপত্যকায় থাকা নিজেদের প্রক্সি মিলিশিয়া গ্রুপগুলোর মাধ্যমে হামাস নির্মূলের সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করছে, হ্যাঁ, তারা গাজা উপত্যকায় হামাসকে নির্মূল করতে বেশ কিছু প্রক্সি সংগঠনকে সহযোগিতা করেছে এবং সেই সকল সংগঠনগুলো ইসরায়েলের নির্দেশনা অনুযায়ী হামাসের উপর অনবরত অভিযান পরিচালনা করছে। যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী সময়ে যখন গাজা উপত্যকা ধীরে ধীরে শান্তির দিকে ধাবিত হচ্ছে, তখনই ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অন্ততপক্ষে স্থল এবং আকাশ পথে ৮০টি হামলা পরিচালনা করেছে। এক্ষেত্রে ইসরায়েলের প্রধান টার্গেটে পরিণত হয়েছে এবার গাজা উপত্যকায় উদ্ধ্বস্ত শিবিরে থাকা শরণার্থী এবং ইসরায়েলি মিলিশিয়া গ্রুপগুলোর সাথে যুদ্ধরত অবস্থায় থাকা হামাস এবং আল কাসাম ব্রিগেডের সদস্যরা। সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি এই হামলায় ফিলিস্তিনির ৯৩ জন নিহত এবং কয়েক শতাধিক নিরস্ত্র নিরীহ মানুষ আহত হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর উপর পাল্টা প্রতিরোধ হামলায় ২ জন ইসরায়েলি সেনা সদস্য সহ ৩ জন সেনা সদস্য আহত হয়েছে। পাশাপাশি ইসরায়েলি নতুন বসতি নির্মাণকারী স্যাটেলার কয়েকটি গ্রুপের উপর হামাসের পক্ষ থেকে ব্যাপক হামলা পরিচালনা করা হয়েছে। এক্ষেত্রে হামাসের যুক্তি হচ্ছে, ইসরায়েলি এই বসতি স্থাপনকারী গ্রুপগুলো নতুন করে গাজা উপত্যকায় ভূমি দখল করে ইসরায়েলের মানুষের জন্য বসতি স্থাপনের সর্বাত্মক চেষ্টা করছিল। তাই হামাসের এমন প্রতিরোধ যৌক্তিক, ন্যায়সঙ্গত আইনি ভিত্তিতেই করা হয়েছে। নতুন করে গাজা উপত্যকার পরিস্থিতি যখন উত্তপ্ত হতে শুরু করেছে, তখন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ শান্তির দূত হিসেবে নিযুক্ত থাকা স্টিভ উইটকফ তিনি তার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, প্রথম ধাপের যুদ্ধে গাজা উপত্যকায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনর্গঠন করতে অন্ততপক্ষে ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলার খরচ করতে হবে। এক্ষেত্রে এই বিপুল পরিমাণ অর্থের যোগান আরব বিশ্বকেই দিতে হবে। তিনি তার বক্তব্যের জোর দিয়ে বলেন, আরব বিশ্বের দেশগুলোর কাছে এই ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলার খুব সামান্য অর্থ, তাই তারা চাইলে গাজা উপত্যকা পুনর্গঠনে এই পরিমাণ অর্থ অনায়াসে অনুদান হিসেবে দিতে পারে গাজা উপত্যকার মানুষকে। যুক্তরাষ্ট্রের নিযুক্ত মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ শান্তির দূত স্টিভ উইটকফ এর অযাচিত এই দাবির বিষয়টিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, গাজা উপত্যকা যেহেতু যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল ধ্বংস করেছে, তাই যুক্তরাষ্ট্রের উচিত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নিজস্ব অর্থায়নে গাজা উপত্যকা পুনর্গঠন করে দেওয়া। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাও নিশ্চিত করেছেন, যুদ্ধবিরতি চুক্তি চলাকালীন সময়ে ইসরায়েল যতবারই হামলা পরিচালনা করেছে গাজা উপত্যকায়, তার চূড়ান্ত অনুমোদন কিন্তু যুক্তরাষ্ট্র নিজেই দিয়েছেন। যে বিষয়টি কিন্তু যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই স্বীকার করেছে যে তারা হামলা পরিচালনা করতে ইসরায়েলকে গ্রিন সিগন্যাল দিয়েছে। তাই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উচিত গাজা উপত্যকা পুনর্গঠনে সম্পূর্ণ ব্যয়ভার বহন করতে হবে। সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে ধীরে ধীরে যখন গাজা উপত্যকা দ্বিতীয় ধাপে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, তখন যুদ্ধবিরতি চুক্তির অধীনে গাজা উপত্যকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং চলমান সংঘাত বন্ধে গাজা উপত্যকা এবং ইসরায়েলি সীমান্তবর্তী বাফার জোন অঞ্চলে আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করে বেশ কয়েকটি দেশকে সেনা প্রেরণ করতে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র, যার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইতিমধ্যে আজারবাইজান, ইন্দোনেশিয়া এবং মিশর, অস্ট্রেলিয়ার মতো দেশ সেনা প্রেরণ করতে রাজি হয়েছে। তবে তুরস্ক, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স অথবা ব্রিটেন এই দেশগুলো এখন অবধি সেনা প্রেরণ করবে কিনা তা নিশ্চিত করেনি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, যেই আন্তর্জাতিক কোয়ালিটি গঠন করা হচ্ছে তার নেতৃত্বে দেবে মিশর। তবে এখন দেখার বিষয়, তুরস্কের মতো ইসরায়েলের কোন শত্রু দেশকে এই অঞ্চলে সেনা প্রেরণ করার অনুমোদন
আক্ষরিকভাবে যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল দেয় কিনা, এবং এই আন্তর্জাতিক কোয়ালিশন বাহিনী এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ ইতিমধ্যেই ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা উপত্যকায় একদিকে স্থল এবং বিমান হামলা শুরু করেছে, অপরদিকে গাজা উপত্যকায় তীব্র খাদ্য সংকট তৈরি করতে মিশরের রাফা ক্রসিং দিয়ে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর ত্রাণ প্রবেশ ব্যাপকভাবে বাধা সৃষ্টি করে ব্যাপক বিপর্যয় তৈরি করার চেষ্টা করছে গাজা উপত্যকায়। এখন দেখার বিষয়, ইসরায়েলি এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব বিশ্বের দেশগুলোর কূটনৈতিক চ্যানেলে ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে, এবং আন্তর্জাতিক কোয়ালিশন বাহিনী ও গাজা উপত্যকার নিরাপত্তার গ্রান্টার আরব বিশ্বের দেশগুলো কতটা নিরাপত্তা দিতে পারে গাজা উপত্যকার মানুষদের। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।